বলছি ক্যাম্পাস প্লাসের নতুন প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগত। গত 2-3টে এপিসোড আমরা করেছি আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশনের ওপরে। ব্যাপারটা এতটা ভাস্ট এবং এতটা সর্বব্যাপী এবং গোটা পৃথিবীতে এর এতটা বড় প্রভাব যে 2-1টা এপিসোড করে কিন্তু এর সমস্ত কিছু কভার করা সম্ভব না। তবু চেষ্টা চালাচ্ছি। আজকে যেমন যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে নীতিগত পার্থক্য কোথায়, ডেমোক্রেটিক এবং যে রিপাবলিকান পার্টি এরা কোথায় কার থেকে কতটা আলাদা, এবং এদের যে প্রতিদ্বন্দ্বিতা এই প্রতিদ্বন্দ্বিতা কোথায় কিভাবে সংগঠিত হয় এবং কতটা ক্ষুরধার, সেটা নীতির প্রশ্নে হোক আর ভোটের অঙ্কে হোক। এবং আরেকটা ব্যাপার যে ভারতের সঙ্গে এই আমেরিকার যে নির্বাচনী পদ্ধতি কোথায় কোথায় কি কি ফারাক মাঝে মাঝে একটু আলোচনা করব। আপনার মনে আছে যে 2000 সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তার পদ থেকে সরে দাঁড়ান এবং তার পরবর্তীকালে শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য চিফ মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হন। তখনই বলা হচ্ছিল যে এখানে একটা পরিবর্তন ঘটে গেছে, যে দুই ব্যক্তি দুই শাসক একজন থেকে আরেকজনের যে ট্রান্সফরমেশনটা ঘটল এটাকেই অনেকে পরিবর্তন হিসেবে ধরে নিয়েছেন। এবং বলাই বাহুল্য সেইবারের ইলেকশনে অনেকেই হয়তো ভেবেছিলেন যে লেফট ফ্রন্ট হেরে যাবে, কিন্তু দেখা গেল যে লেফট ফ্রন্ট প্রায় আগের বারের মতোই জিতেছে, হয়তো কিছু একটু কম বেশি হয়েছে। অলমোস্ট একই রকম ব্যাপার কিন্তু এবারে আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশনও দেখা গেল। কীরকম না, জুলাই মাসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে মোটামুটি যে টিভিতে ডিবেটগুলো শুরু হয় তার একটাতে প্রেজেন্ট প্রেসিডেন্ট বাইডেন এবং রিপাবলিকান ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প এক বিতর্কে অবতীর্ণ হন। সেই বিতর্কে বিডেনের ভূমিকা এমনই ছিল যে রিপাবলিকানরা বিদ্রূপ উপহাস করার আগে ডেমোক্র্যাটরা নিজেরাই বলছেন যে আমাদের ক্যান্ডিডেট পরিবর্তন করা দরকার, তা না হলে ইলেকশনে ভরাডুবি নিশ্চিত। এবং বিডেন সেটা মেনেও নেন, গিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সময় কম এবং পরিবর্তিত যে ক্যান্ডিডেট সেও প্রস্তুত, অর্থাৎ কিনা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজেও উৎসাহী প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর জন্য। অতএব দাঁড়িয়ে গেলেন এবং তারপর থেকেই দেখা গেল যে সব জায়গাতে যে প্রো ট্রাম্প একটা যে ওয়েভ উঠছিল সেটা ওয়েভটা তো স্তীমিত হলোই, বরং কিনা এই হ্যারিসের দিকেই কিন্তু জনসমর্থনটা আস্তে আস্তে ঢলে পড়ল। তা এখন প্রশ্ন হতে পারে যে হ্যারিসের প্রতি এই যে সমর্থন বাড়ার যে সূচকটা সেটা কেন ঊর্ধ্বমুখী। তার কারণটা হচ্ছে 1 নম্বর, যে ট্রাম্পের সঙ্গে হ্যারিসের যদি তুলনা করা হয় বয়সে অনেক কম, এখনো পর্যন্ত 60 বছর বয়স হয়নি হ্যারিসের, আর ওদিকে 78 ক্রস করে বসে রয়েছে ট্রাম্প। তাছাড়া আরেকটা খেয়াল রাখতে হবে, ট্রাম্প হচ্ছে এবারে 3য়বারের ক্যান্ডিডেট। 2016 সালে তিনি জিতেছেন, 2020 সালে হেরেছেন, 2024 সালে তিনি আরেকবার দাঁড়িয়েছেন। ফলে ট্রাম্প নিয়ে এক ধরনের একটা মনোটনি কিন্তু রয়ে গেছে।
কিন্তু প্রেসিডেন্ট ইলেকশনে শুধু এই মনোটনি দিয়ে তো হয় না, অনেক কিছু ফ্যাক্টর এর সঙ্গে জড়িত আছে। তা সেই ফ্যাক্টরগুলো এখানে একটু আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে আগে দেখে নিতে হবে যে ট্রাম্প যে পার্টিটা রিপ্রেজেন্ট করেন এবং হ্যারিস যে পার্টিটা রিপ্রেজেন্ট করেন, দুটো পার্টির মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য বেশ কিছু। তার মধ্যে এক নম্বর হচ্ছে ডেমোক্রেটিক পার্টি কিন্তু রিপাবলিকান পার্টির থেকে বয়সে অন্তত 30 বছরের বড়। 1789 সালে আমেরিকাতে প্রথম প্রেসিডেন্ট হন জর্জ ওয়াশিংটন, এবং তারপর থেকে অন্তত 6টা যে প্রেসিডেন্ট তারা কিন্তু ছিলেন এই ডেমোক্র্যাট বা রিপাবলিকান পার্টির বাইরে। ফেডারেলিস্ট পার্টি বা এই ডেমোক্রেটিক রিপাবলিকান যে জয়েন্ট পার্টি, এদের যে নমিনি এরা হয়েছেন 6বার। 7ম বার থেকে কিন্তু শুরু হয় এই ডেমোক্র্যাট ক্যান্ডিডেট, পরবর্তীকালে এই রিপাবলিকান ক্যান্ডিডেট। টমাস জেফারসন যদি ডেমোক্র্যাটদেরকে রিপ্রেজেন্ট করেন, আব্রাহাম লিঙ্কন রিপ্রেজেন্ট করেন রিপাবলিকান পার্টিকে। মানে বিগ ফেমাস ক্যারেক্টার হিসাবে বলছি, রিপ্রেজেন্ট তো আরও অনেকেই করেছেন বা করবেন। এই যে রিপাবলিকান পার্টি, এই রিপাবলিকান পার্টির নামটা কেন হলো? রিপাবলিকান পার্টির নামটা এই জন্য হলো যে তারা বোঝাতে চান যে তারা কোনো রাজতন্ত্রে বা কোনো গোষ্ঠীতন্ত্রের ঊর্ধ্বে। দ্যাট ইজ ওয়াই দে আর রিপাবলিকান। 1800 থেকে 1900 সালের মধ্যে যে পিরিয়ডটা, এই পিরিয়ডে ডেমোক্র্যাটদের যে দৃষ্টিভঙ্গি কিন্তু ছিল কৃতদাস প্রথার এগেনস্টে, তাদের তেমন কিছু বক্তব্য ছিল না, না ছিল হিউম্যান রাইটস সম্পর্কে কোনো বক্তব্য। তুলনায় রিপাবলিকানরা ছিল অনেক বেশি প্রগ্রেসিভ। তারা কিন্তু এই দাস প্রথার বিরুদ্ধে ছিলেন, এবং ইতিহাসবিদ তারা বলেন যে 1900 সাল থেকে 2000 সালের মধ্যে একটা বিশাল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে দুই বিশ্বযুদ্ধ। এবং এই দুই বিশ্বযুদ্ধের ফলে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান পার্টির মধ্যে কিন্তু ঘটে গেছে বিশাল যে ইডিওলজিক্যাল একটা রিভলিউশন। ডেমোক্র্যাটরা এখন অনেকটা মডারেট, তারা ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করেন। তারা মনে করেন যে দেশের সব কিছুতেই সরকারের কিছু রোল থাকা উচিত, এবং যারা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম নন তাদের সাহায্যে রাষ্ট্রের এগিয়ে আসা উচিত। হোয়ারাস রিপাবলিকান পার্টি কিন্তু অনেকটা পরিমাণে গোঁড়া। তারা ধর্মীয়ভাবে রক্ষণশীল, তারা মতবাদ অনুযায়ীও রক্ষণশীল, তাদের কাছে ফেলো করি মাকতের। এবং বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত আমেরিকার যে আভ্যন্তরীণ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বিদেশ নীতির তেমন কোনো রকম প্রভাব ছিল না। এই বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচন, সেই নির্বাচনে শুধু আভ্যন্তরীণ নীতি নয়, বৈদেশিক নীতিও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভিয়েতনামের যুদ্ধ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, হ্যাঁ এটা ঠিকই যে আমেরিকার নিজের বুকে কিন্তু কোনো রকম যুদ্ধ বিগ্রহ হয়নি, কিন্তু তাই বলে আমেরিকানরা মারা যাননি ব্যাপারটা তো তা নয়। এবং ঘটনা হলো এটাই যে সাদাদের থেকে যারা সাদা নন তাদের মৃত্যুহার অনেক বেশি। এবং ঘটনাচক্রে এই আন্তর্জাতিক যে যুদ্ধের আবহে
রিপাবলিকানদের উৎসাহ ডেমোক্র্যাটদের থেকে অনেক বেশি ছিল। ফলে যুদ্ধ বিগ্রহ এ সমস্ত ব্যাপারে যতটা পরিমাণে রিপাবলিকানরা এগিয়ে আসেন, ডেমোক্র্যাটরা ততটা নন। তারা কিন্তু দেশের ব্যবসা বাণিজ্য এবং যে সাধারণ মানুষের যে ওয়েলফেয়ার, অবভিয়াসলি ইকোনমিক যে অ্যাগ্রেশন, সেটা তো যে দলই থাকুন তাদের তো থাকছেই, কিন্তু আভ্যন্তরীণ নীতিতে ডেমোক্র্যাটরা অনেকটা পরিমাণে লিবারাল, যে লিবারাল ব্যাপারটা রিপাবলিকানদের মধ্যে নেই। ফলে যারা সাদা নন তাদের মধ্যে ডেমোক্র্যাটদের অ্যাকোমোডেট করে নিয়ে চলার যে প্রবণতা, তার ফলে নন হোয়াইটদের মধ্যে ডেমোক্র্যাটদের কিন্তু প্রভাবটা রিপাবলিকানদের থেকে অনেক বেশি। তার মানে এই নয় যে একদিকে 100% আরেকদিকে 0। তেমনি সাদাদের মধ্যে রিপাবলিকানদের প্রতি যতটা সহানুভূতি বা সমর্থন, ডেমোক্র্যাটদের প্রতি কিন্তু অতটা নয়। তার ফলে বারাক ওবামা বা কমলা হ্যারিসরা ডেমোক্র্যাট পার্টিকে অ্যাট দি টপ রিপ্রেজেন্ট করতে পারেন, কিন্তু এই ধরনের যে নন হোয়াইট ক্যান্ডিডেট কিন্তু রিপাবলিকান পার্টিতে তেমনভাবে পাওয়া যাবে না। তবে সেটা অন্য একটা এপিসোডে এই ব্যাপারটা নিয়েও নয় আলোচনা করা যেতে পারে। তো মোটামুটি এই হলো ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে পার্থক্য। এবারে আসি যে এই যে নির্বাচনে 2024 সালের যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে এই দুই পক্ষ, ট্রাম্প এবং হ্যারিস, বিভিন্ন ইম্পর্ট্যান্ট ইস্যুতে কে কোথায় দাঁড়িয়ে রয়েছেন। মোটামুটিভাবে দেখুন, একটা আমেরিকার মতো কান্ট্রি, যার ওপরে পরোক্ষে বা প্রত্যক্ষে পৃথিবীর প্রায় সমস্ত দেশই কিছু না কিছুভাবে নির্ভরশীল, তার কিন্তু একটা দুটো ইস্যুতে নির্বাচন হওয়া সম্ভব না, এবং তাদের যে পলিসি ইস্যুও কিন্তু একটা দুটো ব্যাপারে থাকবে না। আমি সেই জন্য মোটামুটিভাবে কিছুটা পরিমাণ আভ্যন্তরীণ এবং কিছুটা পরিমাণে বৈদেশিক ব্যাপার ট্যাপারগুলো, কয়েকটা ইস্যু নিয়ে এখানে দুজনের মধ্যে কোথায় কি পার্থক্য সেটা একটু আলোচনা করার চেষ্টা করছি। যেমন একটা হচ্ছে ট্যাক্স, 2 নম্বর হচ্ছে ন্যাটো, 3 নম্বর হচ্ছে চীনের প্রতি মনোভাব, 4 নম্বর হচ্ছে ইসরায়েলের প্রতি মনোভাব, 5 নম্বর হচ্ছে ইউক্রেন যুদ্ধে ট্রাম্প এবং হ্যারিসের কি মত পার্থক্য। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইমিগ্রেশন। আজকে অনেকেই, এমনকি আমাদের বাংলা ভাষীদের মধ্যে পর্যন্ত অনেকেই আছেন যাদের কেউ না কেউ আমেরিকাতে কিছু না কিছুভাবে যুক্ত, কর্মসূত্রে, গবেষণা সূত্রে, ব্যবসা সূত্রে বা যে কোনো সূত্রেই হোক। ফলে আমেরিকার যে আভ্যন্তরীণ যে নির্বাচন, তার সঙ্গে কিন্তু আমরাও কিছু না কিছুভাবে জড়িয়ে পড়ছি। এইবারে যে ট্যাক্স, এই ট্যাক্সের ব্যাপারে দুজনের পার্থক্য কোথায়? ট্যাক্সে যেমন হ্যারিস চান যে এমন একটা ট্যাক্স সিস্টেম যাতে সবার রিলিফ মিলবে, কিন্তু ভারতের সঙ্গে হ্যারিসের একটা বিশাল পার্থক্য হচ্ছে যে ভারতে যেখানে কর্পোরেট ট্যাক্সকে কমিয়ে আনা হয়,
উৎপাদন বা ইনভেস্টমেন্টে উৎসাহ প্রদান করার জন্যে হ্যারিস সেখানে কর্পোরেট ট্যাক্স বাড়িয়েছেন 21% থেকে 35%। বিশাল পরিবর্তন, এবং ভারতের ঠিক উল্টো। এবং এই যে ট্যাক্সটা নিয়েছেন তার যে ম্যানিফেস্টো আছে বা ডিএনসি মানে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে যে প্রস্তুত করা কর্মসূচি, তাতে বলা হচ্ছে যে বর্ধিত যে ট্যাক্স, এই ট্যাক্সটা কিন্তু ব্যয় করা হবে সাধারণ মানুষ, বিশেষত বয়স্ক এবং অর্থনৈতিকভাবে অনগ্রসরদের কল্যাণের স্বার্থে এবং দেশের মধ্যে যে ইনফ্রাস্ট্রাকচার সেসবের ডেভেলপমেন্টের জন্যে। এবং 4 লাখ পর্যন্ত যে ইনকাম, $4 লাখ বছরে, তাদেরকে হ্যারিস অর্থাৎ কিনা ডেমোক্র্যাটরা চান যে ট্যাক্সের আওতার বাইরে তারা থাকুন। ট্রাম্পের নীতি কি? ট্রাম্পের নীতি হচ্ছে সবার জন্য ট্যাক্স কাট হবে, কিন্তু সেটা এমন হবে যাতে দেখা যাচ্ছে যে যাদের বেশি ট্যাক্স বা যাদের ইনকাম বেশি তাদের সুবিধাটা বেশি। এবং তিনি এটাও মনে করেন যে এতে সার্বিকভাবে সাধারণভাবে মানুষের সুবিধা হবে এবং ট্যাক্স যেটা পাওয়া যাবে সেটা তিনিও চান যে এটাকে পুরোপুরিভাবে ইনফ্রাস্ট্রাকচার এইসবের মধ্যে ব্যয় করার জন্য। কিন্তু এই যে বললাম যে ওয়েলফেয়ারের জন্য যে ব্যাপার, সে ব্যাপারে ট্রাম্পের অতটা উৎসাহ নেই। তিনিও চান যে পড়াশোনা বা এডুকেশন এই ব্যাপারটা কিন্তু প্রাইভেট হ্যান্ডেই থাকুক, যতটা সম্ভব মানুষকে প্রাইভেট এডুকেশনের দিকেই নিয়ে যাওয়া যাক। এরপরে আসে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো ব্যাপারটা হচ্ছে কি যে ইউরোপের অনেক দেশ আছে, যেমন জার্মানি থেকে শুরু করে এখন তো ন্যাটোর সদস্য সংখ্যা আরও বেড়ে গেছে। এদের মোটামুটি সব জায়গাতে কিন্তু আমেরিকান সোলজার রয়েছে, এমনকি জাপানে পর্যন্ত। এতে আমেরিকার যে মিলিটারি যে এক্সপ্যানশন সেটা হচ্ছে ঠিকই, কিন্তু আমেরিকার তো খরচও বাড়ছে। ট্রাম্পের বক্তব্য যে ন্যাটোর জন্য তিনি অতিরিক্ত 1টি পয়সা ব্যয় করবেন না যতক্ষণ পর্যন্ত রাশিয়ান অ্যাগ্রেশনের এগেনস্টে ইউরোপিয়ান এই কান্ট্রিগুলো নিজেদের সামরিক খাতে ব্যয় বরাদ্দ বাড়াচ্ছে। অর্থাৎ কিনা তিনি ইউরোপের যে সিকিউরিটির কোনো ঠেকা নিয়ে বসেননি। আর এ ব্যাপারে কমলা হ্যারিস বা ডেমোক্র্যাটের কি বক্তব্য? তারা চান রাশিয়ান অ্যাগ্রেশন ঠেকাতে ন্যাটো যতটা সম্ভব শক্তিশালী হোক। চীনের ক্ষেত্রে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে মোটামুটি একটা মতৈক্য আছে। দুপক্ষই মনে করে যে চীন ভর্তুকি দিয়ে যে এক্সপোর্ট করে এবং তার ফলে ওয়ার্ল্ডে ট্রেড প্যারিটি নষ্ট হচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু যেহেতু চীন, সেই জন্য আমেরিকা কিন্তু চোখ গরম করতে পারছে না। দ্বিতীয় হচ্ছে যে চীন যেভাবে
ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা পেটেন্ট এই সমস্ত ব্যাপারে অন্যায়ভাবে সুযোগ সুবিধাগুলো নিচ্ছে, তার এগেনস্টে ট্রাম্প এবং হ্যারিস দুজনেই কিন্তু ব্যবস্থা নিতে চান। কিন্তু চীনের ব্যাপারে হ্যারিস যতটা অ্যাগ্রেসিভ, ট্রাম্প কিন্তু ততটা অ্যাগ্রেসিভ নন। এরপরে আসে ইসরায়েলের ব্যাপার। এখানেও দেখা যাচ্ছে যে ডেমোক্র্যাটরা যতটা পরিমাণে অ্যাগ্রেসিভলি সাপোর্টিং ইসরায়েল, ট্রাম্প কিন্তু ততটা নন। যদিও হ্যারিস মনে করেন যে সেখানে টু স্টেট থিওরি সবথেকে ভালো এবং হামাস বা আরবদের নিজেদের ভাগ্য নিজেদের নির্ধারণ করার অধিকার রয়েছে, কিন্তু যুদ্ধ থামানোর ব্যাপারে নির্দিষ্ট কোনো প্ল্যানের কথা কিন্তু কমলা হ্যারিস বা ডেমোক্র্যাট পার্টি কিছুই ঘোষণা করেনি। ওদিকে ট্রাম্প কিন্তু মনে করেন যে যুদ্ধ যদি থামে তাহলে ইসরায়েলের লাভ, কিন্তু কোনো পরিস্থিতিতেই ট্রাম্প বা হ্যারিস কেউই ইসরায়েলকে ছেড়ে যাবেন না। ইউক্রেনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বৈদেশিক নীতিতে দুজনের মধ্যে পার্থক্য রয়েছে। ট্রাম্প মনে করেন তিনি যদি ক্ষমতা থাকতেন তাহলে রাশিয়া কখনোই ইউক্রেনকে আক্রমণ করত না, আর হ্যারিস মনে করেন যে কোনো মূল্যে ইউক্রেনকে সাপোর্ট করা আমেরিকার পবিত্র কর্তব্য। Kamala Harris also pledged, if elected, to ensure America, not China, wins the competition. এইবারে ইমিগ্রেশনে কি নীতি দুজনের? এখানে আবার ট্রাম্প যতটা করা, হ্যারিস কিন্তু ততটা করা নন। হ্যারিস চান যে মেক্সিকো বর্ডারে শয়ে শয়ে মাইল বিশাল বিশাল দেওয়াল উঠুক, যাতে সেখান থেকে কোনো ইমিগ্রেশন না হতে পারে, বেআইনি ভাবে কেউ আমেরিকাতে ঢুকতে না পারে। কিন্তু ট্রাম্পের বক্তব্য, ঢুকতে তো দেবই না, উল্টো তাদেরকে ডিপোর্ট করা হবে, এবং তাতে যদি দেখা যায় যে শিশুরা তাদের বাবা মার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে, তিনি তাতে বিন্দুমাত্রভাবে প্রভাবিত হবেন না। আরও একটা ব্যাপার, যে এই সমস্ত দেশ থেকে আসা লোকেদের জন্মসূত্রে যে নাগরিকত্ব, সেটা দেওয়ার তিনি ঘোরতর বিরোধী। এবং এটাও বলেছেন যে 7টি মুসলিম কান্ট্রি থেকে ইমিগ্রেশন এর ওপরে যে রেস্ট্রিকশন তার আমলে করা হয়েছিল, সেই জিনিসটা কিন্তু চালু থাকবে। মোরাললেস এইগুলো হচ্ছে ব্রড ডিফারেন্সেস বিটুইন ট্রাম্প অ্যান্ড হ্যারিস। তো এবার চলে আসুন এবারে নির্বাচনী ব্যাপারে, এই যে নীতিগুলো কিভাবে প্রভাব ফেলছে। আমেরিকাতে 50টা প্রদেশ আছে। আগের দুটো এপিসোডেই ব্যাখ্যা করেছি যে সেখানে যে ইলেকটোরাল কলেজ সিস্টেমটা কি, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ প্লাস 2 জন করে সেনেটর, প্রত্যেকটা স্টেটে হচ্ছেন এই কজন ইলেক্টর নির্বাচিত হন। সবথেকে বড় হচ্ছে ক্যালিফোর্নিয়া, যেখান থেকে 55 জন ইলেক্টর নির্বাচিত হন, এবং সবথেকে ছোট অনেকগুলোই আছে, সেখান থেকে 3 জন করে নির্বাচিত হন, 1 জন করে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং 2 জন করে সেনেটর। কিন্তু গোটা আমেরিকাতে
তো সবার যে সমর্থনের যে ব্যাপারটা সেটা তো সমান না। এই যে কারণে বলেছিলাম যে যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান পার্টি একে অপরের থেকে আলাদা, সেইভাবে জনবিন্যাসের জনসমর্থনও কিন্তু আলাদা হয়েছে। এবং সবাই যে শুধু আমেরিকান হোয়াইট তাও না, ব্ল্যাক আছে এবং অন্যান্য কালার ড্রেস আছে। জনবিস্ফোরণ হচ্ছে, নতুন নতুন মানুষ আসছে। তার ফলে আগে যেটা ডেমোক্র্যাট স্টেট ছিল, পরবর্তীকালে সেটা দেখা যাচ্ছে যে রিপাবলিকান স্টেট হয়ে গেছে। আর যারা রিপাবলিকান স্টেট ছিল অনেক ক্ষেত্রেই তাদের পরিবর্তিত হয়ে দেখা যাচ্ছে যে তারা কিন্তু এখন ডেমোক্র্যাট স্টেট। ফলে আমেরিকার যে ইলেকশন, সেই ইলেকশনে যদি স্টেটগুলোকে ভাগ করা হয় তাহলে 3টে ভাগে ভাগ করতে হবে। একটা ভাগ হচ্ছে প্রথম 10টা স্টেট বলছি, যেটা হচ্ছে মোস্ট ডেমোক্রেটিক স্টেট বলছে, অর্থাৎ এরা অন্তত 60% যে 10টা স্টেটের নাম এখানে আলোচনা করব। তেমনি রিপাবলিকানও এরকম গোটা 10-12 স্টেট আছে যেখানে তারা 60% ভোট পান। তেমনি রিপাবলিকান এবং ডেমোক্র্যাট বা মিডিয়ার সবাই কিন্তু একটা জায়গাতে একমত যে 7টা স্টেট আছে, যে 7টা স্টেটে কিন্তু যে কোনো মুহূর্তে রং বদল হয়ে যেতে পারে। গতবার যিনি জিতে থাকুন না কেন, এবারে তিনি নাও জিততে পারেন। ভোটের মার্জিন অত্যন্ত কম। তো সেই জন্য এই স্টেটগুলোকে বলা হয় সুইং স্টেট। আবার কেউ কেউ এগুলোকে বলেন ব্যাটল গ্রাউন্ড স্টেট। টাইম ম্যাগাজিন এর সঙ্গে আরো 4টে স্টেটকে জুড়েছে, যাদেরকে বলে ফ্রিঞ্জ স্টেট। অর্থাৎ কিনা এরাও দে আর প্রোন টু চেঞ্জ দেয়ার লয়্যালটি টু আদার সাইড। গত 2020 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে রেজাল্ট হচ্ছে বিডেন পেয়েছেন 306 আর ট্রাম্প পেয়েছেন 232। অর্থাৎ কিনা 74 ভোটে বিডেন হারালেন ট্রাম্পকে। আপনাদের এটাও মনে আছে যে ট্রাম্প কিন্তু বারে বলছিলেন যে তিনি এই ইলেকশনের রেজাল্ট মানেন না, কারচুপি হয়েছে, অমুক তমুক, নানা রকম কথাবার্তা। তো যেখানে দেখা যাচ্ছে পপুলার ভোটে বিডেন এতটা এগিয়ে, বিডেন পেয়েছেন 51% ভোট, সব শুদ্ধ, আর ট্রাম্প পেয়েছেন 47%-এর কিছুটা বেশি, অর্থাৎ 3.5% ভোট। ভারতের নিরিখে এটা কোনো পার্থক্য সেভাবে নয়, কিন্তু আমেরিকাতে যেহেতু 2 পার্টি সিস্টেম, মেইনলি ক্যান্ডিডেট কিন্তু মোর দ্যান 2 থাকে, কিন্তু বেসিক্যালি ইট ইজ এ 2 পার্টি সিস্টেম। ফলে সেখানে কিন্তু খুব একটা বেশি ভোটের পার্থক্য হয় না। আরেকবার বলি, বিডেন পেয়েছেন 306টি আসন ইলেকটোরাল কলেজের, যে আসনগুলো পপুলার ভোটে নির্বাচিত হয়। আর ট্রাম্প পেয়েছেন 232 ভোট ইলেকটোরাল কলেজ ভোট, এটাও কিন্তু পপুলার ভোটে। গোটা দেশে ট্রাম্প পেয়েছেন, বিডেন পেয়েছেন 8,12,84,666টি ভোট। 8,12,84,666
84,666টি ভোট, অর্থাৎ কিনা 51%। এবং ট্রাম্প পেয়েছেন 232টা ভোট, 7,42,24,319টা ভোট, 46.9% ভোট। অর্থাৎ ক্ষুরধার প্রতিযোগিতা। এই যে সুইং স্টেট বলছিলাম, এবারে আসুন এগুলো গুরুত্ব। এই সুইং স্টেটগুলো কোনটা কোনটা? যেমন অ্যারিজোনা, এখানে 11টা ভোট রয়েছে ইলেকটোরাল কলেজ, অর্থাৎ কিনা 9 জন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং 2 জন হচ্ছেন সেনেটার, 11 জন। প্রত্যেকটি ট্রাম্প এবং বিডেন দুজনেই 11 জন করে নমিনিকে তারা কিন্তু নমিনেট করেছিলেন ভোটের জন্য, অর্থাৎ কিনা এই স্টেটে তিনি, অ্যারিজোনাতে তিনি যদি যেতেন তাহলে 11 জন যে সদস্য যাদেরকে তিনি নমিনেট করেছেন তারা কিন্তু ইলেকট্রাল কলেজে অটোমেটিক্যালি নির্বাচিত হয়ে যাচ্ছেন, বিকজ উইনার টেক অল। মনে রাখবেন, উইনার টেক অল। কিরকম পার্থক্য হয়েছে জানেন? অ্যারিজোনাতে বিডেন পেয়েছেন 49.4% ভোট এবং ট্রাম্প পেয়েছেন 49.0% ভোট। মাত্র 0.4%-এর পার্থক্য। এবং তার ফলে ওই স্টেটের যে 11টা ইলেকটোরাল কলেজ ভোট সবকটাই কিন্তু বিডেন নিয়ে চলে যান। এবারে ট্রাম্প যদি বলেন ক্ষমতার নেশায় যিনি মত্ত, তার পক্ষে এই ধরনের যে স্লেন্ডার মার্জিনকে অ্যাকসেপ্ট করাটাও শক্ত। তেমনি জর্জিয়া প্রদেশ, অ্যানাদার সুইং স্টেট, 16টা ভোট আছে, কিন্তু ভোটের মার্জিন বিডেন হচ্ছেন 49.5% আর ট্রাম্প হচ্ছে 49.2%, অর্থাৎ কিনা 0.3%-এর পার্থক্য। এবং এই 0.3% ভোটের পার্থক্যের জন্য 16টা ভোটেই কিন্তু 16টা ইলেকট্রাল কলেজ ভোট নিয়ে চলে গেলেন বিডেন। ট্রাম্পের রাগ হবে না? যৌক্তিকতার কথা বলছি না, তবে রাগ তো হবে। তবে মিশিগান, ওখানেও 15টা ইলেকট্রাল ভোট। ডিফারেন্স কি? বিডেন হচ্ছেন 50.6% আর ট্রাম্প হচ্ছে 47.8%, অর্থাৎ কেন এখানে প্রায় 3%-এর মতো ভোটের ডিফারেন্স আছে আগেরগুলোর তুলনায়। তো এখানে ট্রাম্প একটু কমই পেয়েছেন। নিউ হ্যাম্পশায়ার, এটা কিন্তু রেগুলার দিক পরিবর্তন, মানে সাইড পরিবর্তন করে। এখানে 4টে ইলেকটোরাল ভোট আছে, 2টো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং 2টো হচ্ছে সেনেটার। এখানে ভোটের পার্থক্য হচ্ছে 52.7% ইন ফেভার অফ বিডেন অ্যান্ড 45% অফ ভোটস ইন ফেভার অফ ট্রাম্প। তারপর হচ্ছে নেভাদা, 6টা ইলেকটোরাল ভোট, 50.1% ফর বিডেন এবং 47.7% ফর ট্রাম্প। অ্যান্ড নর্থ ক্যারোলিনা, সেখানে ক্ষুরধার প্রতিদ্বন্দ্বিতা, 49.9% ভোট পেয়েছেন বিডেন, 48.6% ভোট পেয়েছেন ট্রাম্প। অর্থাৎ কিনা মাত্র 1.3% ভোটের পার্থক্যের জন্যে 16টা ইলেকটোরাল ভোটই চলে গেল নর্থ ক্যারোলিনাতে, বিডেনের দিকে। আরও একটা পেনসিলভানিয়া, 50% ভোট ফর বিডেন, 48.8% ভোট ফর ট্রাম্প। 1.2% ভোটের ডিফারেন্সে 19টা ভোটই নিয়ে চলে গেলেন বিডেন। উইসকনসিন, 10টা ভোট আছে, এখানেও দেখুন 49.4% ভোট পেয়েছেন বিডেন,
48.8% ভোট পেয়েছেন ট্রাম্প, অর্থাৎ কিনা 0.6% ভোটের পার্থক্য। এই রকম হচ্ছে ক্ষুরধার প্রতিদ্বন্দ্বিতা। এবং এমন অনেক স্টেট আছে যেখানে ডেমোক্র্যাটরা মোর দ্যান 10% ভোটে তারা লিড নিয়েছেন, মানে 50% থেকে 10% অ্যাভাব, অর্থাৎ 60%, মানে ওভারঅল 20%-এর মতো ডিফারেন্স। এরকম স্টেটের সংখ্যাও আছে 10টা, আরও বেশি। রিপাবলিকানরাও আছেন এরকম, যারাও হয়তো 10-12% কি 15%-এ বিভিন্ন স্টেটে এগিয়ে রয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে কি, ডেমোক্র্যাটরা যত বড় বড় স্টেটে, নিউ ইয়র্ক থেকে শুরু করে এরকম আরও অনেক স্টেটে যেখানে ইলেকট্রাল ভোটের সংখ্যা অনেক বেশি, তো সেখানে তারা যে ধরনের লিড নিয়েছেন, ধরুন 15% অ্যাডভান্টেজে, 15 পয়েন্ট অ্যাডভান্টেজ, অর্থাৎ কিনা 65% ভোট তারা পেয়েছেন। সেক্ষেত্রে যত পরিবর্তনই হোক না কেন, ডেমোক্র্যাটরা তো এগিয়েই থাকবেন। দেখা যাচ্ছে সুইং স্টেটে 97টা সিট রয়েছে, আর ডেমোক্র্যাটদের যেখানে আধিপত্য বেশি এই সব অঞ্চলে তাদের সিট রয়েছে 133টা। রিপাবলিকানদের সিট রয়েছে সেই হিসাবে কম, 55টা। অর্থাৎ কিনা ডেমোক্র্যাটদের ডেরাতে গিয়ে যদি অনেক স্টেটকে তারা নিয়ে আসতে না পারেন, তাহলে কিন্তু এবারে ট্রাম্পের পক্ষে বাজিমাত করা মুশকিল। আরও একটা ব্যাপার, যে এখানেই চলে আসে টাকা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং পলিসি ইস্যু। এর মধ্যে যে টাকা পয়সার খেলা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খেলাটা পরবর্তী আরেকটা এপিসোডে ব্যাখ্যা করব। এখন শুধু এই পলিসি ইস্যুর কথা বলেই এপিসোডটা শেষ করতে চাই। সেটা হচ্ছে যে বললাম যে তারুণ্য নিয়ে এসেছেন কমলা হ্যারিস। তার মধ্যে তিনি একজন কালার ড্রেস, তিনি একজন মহিলা, এবং তিনি যে অ্যাবর্শন নীতি নিয়েছেন, এই নীতির ফলে শুধুমাত্র কালার্ড মহিলারা নন, হোয়াইট মহিলারাও রীতিমতোভাবে উচ্ছ্বসিত। পৃথিবীর সব দেশে বোধহয় মহিলাদের জন্য কিছু না কিছু অতিরিক্ত প্যাকেজ থাকলে তারা এনব্লক সেই পার্টিকে সাপোর্ট করেন। বৃদ্ধ 78 বছর বয়সী ট্রাম্প 59 বছর বয়সী হ্যারিসকে কিন্তু এখনো পর্যন্ত দৌড়াচ্ছেন বটে, কিন্তু ধরতে কিছুতেই পাচ্ছেন না। সবসময় দেখা যাচ্ছে 2-3 পয়েন্ট অ্যাডভান্টেজে কিন্তু হ্যারিস আগে রয়েছেন। দেখা যাক পরবর্তী এপিসোডে কিছু টিভি ডিবেট এবং ওপিনিয়ন পোল নিয়ে আলোচনা করব। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। বড় লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কি করবো, এত কিছু বলার রয়েছে যে থামতে পারছি না। যাই হোক, এপিসোডটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।